शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই আজকের হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড কারখানা চত্বরে জোরালো বিস্ফোরণ, খণ্ড বিখণ্ড এক শ্রমিকের দেহ, গুরুতর আহত আরও একজন। কারখানার ভেতরে কিভাবে বিস্ফোরক মজুত করা হলো তা নিয়ে উচ্চ পর্যায়ে তদন্ত চেয়ে আবেদন ডিপিএল কর্তৃপক্ষের। দুর্গাপুর লকগেট বিপর্যয়ের প্রভাব পড়েছে নিজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রেও। তবে সেচ দপ্তরের ইঞ্জিনিয়াররা আগামী 36 ঘন্টার মধ্যে লকগেট মেরামতির কাজ শেষ করে জল সরবরাহ স্বাভাবিক করার দিয়েছেন আশ্বাস। আলু, পেঁয়াজ সহ সবজির আকাশ ছোঁয়া দাম। বাজারে গিয়ে নাভিশ্বাস আমজনতার। বেড়ে চলা সবজির দাম নিয়ন্ত্রণে আনতে এখনো বেশ কিছুটা সময় লাগবে, এমনটাই মনে করা হচ্ছে। 4 দিনে পড়ল দুর্গাপুর ব্যারেজের লকগেট বিপর্যয়। যুদ্ধকালীন তৎপরতায় মঙ্গলবার থেকে শুরু 31 নম্বর লকগেটের মেরামতির কাজ। জলের চাহিদা মেটাতে আপাতত দুর্গাপুরের বিভিন্ন ওয়ার্ডে পানীয় জলের ট্যাঙ্ক ও জলের পাউচ পাঠানোর সিদ্ধান্ত। অন্যদিকে লকগেট বিপর্যয়ের প্রভাব পড়ল বিদ্যুৎ উৎপাদনেও। রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল জামুরিয়ার 6 নম্বর বাইপাস নজরুল ইসলাম ক্লাব লাইব্রেরি ও জীবন জ্যোতির উদ্যোগে। স্বেচ্ছায় রক্ত দিলেন বহুজন। রক্তদানকারীদের মধ্যে প্রদান করা হলো শংসাপত্র। বিগত 7-8 মাসে চুরি যাওয়া রেলের বেশ কিছু জানলা দরজা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো কুলটির নিয়ামতপুরে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে উদ্ধার করা হলো জানলা দরজাগুলি। আটক করা হয়েছে একজনকে। মেয়াদ ফুরিয়েছে পুরনো টেন্ডারের, নতুন টেন্ডার এখনো না আসায় আশঙ্কার প্রহর গুনছেন সালানপুর এরিয়া প্রাইভেট সিকিউরিটি গার্ডেরা। এর জেরে এদিন কয়লা উৎপাদন বন্ধ করে বিক্ষোভ দেখালেন তারা। নন্দীগ্রামে আন্দোলনরত বিএমএস-এর কর্মী সমর্থকদের উপর তৃণমূলের হামলার প্রতিবাদে পশ্চিম বর্ধমান জেলা শাসক মারফত মুখ্যমন্ত্রীর কাছে চিঠি করলেন বিএমএস নেতৃত্ব। দোষীদের গ্রেপ্তার না করা হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার দেওয়া হলো হুঁশিয়ারি। दुर्गापुर प्रोजेक्ट लिमिटेड के 7 नंबर यूनिट के पास हुए भयानक विस्फोट में एक ठेका श्रमिक की दर्दनाक मौत हो गई, जबकि अन्य एक ठेका श्रमिक गंभीर रूप से घायल हो गया। विस्फोट इतना जोरदार था कि इसका अंदाजा इसी बात से लगाया जा सकता है कि श्रमिक के शव के चीथड़े उड़ गए। हालांकि ये विस्फोट कैसे हुआ, इस पर रहस्य बना हुआ है। दुर्गापुर प्रोजेक्ट लिमिटेड अर्थात डीपीएल के 7 नंबर यूनिट के गेट के पास हुए भयानक विस्फोट में एक ठेका श्रमिक की दर्दनाक मौत हो गई, जबकि अन्य एक ठेका श्रमिक गंभीर रूप से घायल हो गया। मृत ठेका श्रमिक की पहचान 38 वर्षीय ओम प्रकाश चौहान के रूप में हुई है, जबकि घायल ठेका श्रमिक का नाम बाम रुईदास बताया गया है। उसे इलाज के लिए दुर्गापुर के गैर सरकारी अस्पताल में भर्ती कराया गया है।
विस्फोट की तीव्रता का अंदाजा इसी बात से लगाया जा सकता है कि मृत श्रमिक के शव के चीथड़े उड़ गए, जबकि घायल श्रमिक के पांव भी सिर से अलग हो गए। डीपीएल में हुए विस्फोट की इस घटना ने एक साथ कई सवाल खड़े कर दिए हैं। सबसे बड़ा सवाल यह है कि आखिर विस्फोट कैसे हुआ, और डीपीएल की सुरक्षा भी सवालों के घेरे में आ गई है। घटना की सूचना मिलते ही दुर्गापुर के कोक ओवन थाने की पुलिस मौके पर पहुंची और घटना की छानबीन में जुट गई। दुर्गापुर पश्चिम विधानसभा क्षेत्र के विधायक विश्वनाथ पाड़ियाल ने बताया कि डीपीएल के 7 नंबर यूनिट के गेट के सिक्योरिटी ऑफिस से चंद कदमों की दूरी पर विस्फोट हुआ है। उन्होंने इस घटना की जांच की मांग करते हुए कहा कि जांच के लिए हाई लेवल कमेटी गठित की जानी चाहिए और विस्फोट कैसे हुआ इसका सच उजागर होना चाहिए। তো এটা ইনভেস্টিগেশন হওয়া উচিত। ডিপিএলের উচিত যে ইমিডিয়েট এটাকে হচ্ছে যে একদম উচ্চ পর্যায়ের একটা ইনভেস্টিগেশন, নিউট্রাল এবং ইম্পার্শিয়াল ইনভেস্টিগেশন হওয়া উচিত। যে ইনভেস্টিগেশন থেকে কে বা কারা এই এক্সপ্লোসিভের পিছনে আছে, এক্সপ্লোশনের পিছনে আছে, সেইটাকে ডিটেক্ট করা উচিত। কারণ ডিটেক্ট করা উচিত এই কারণেই, কারণ ডিপিএলের প্ল্যান্টের ভেতরে যেহেতু ঘটনাটা ঘটেছে, ডিপিএলের কয়েক হাজার শ্রমিক শুধু নয়, ম্যানেজমেন্টের লোকজন আছে, বহিরাগত লোকজন আসে, বিজনেস রিলেটেড লোকজন আসে, হাজার হাজার মানুষের হচ্ছে যে সেফটি সিকিউরিটি নির্ভর করছে এটার উপরে। তো সুতরাং এইটাকে ডিটেক্ট করা উচিত এবং উচ্চ পর্যায়ের একটা তদন্ত হওয়া উচিত এবং সেখান থেকে ডিটেক্ট করে যে বা যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের একটা সঠিক পানিশমেন্ট হওয়া উচিত। विधायक विश्वनाथ पाड़ियाल ने विस्फोट की घटना को डीपीएल की सुरक्षा में बड़ी खामी बताते हुए सवाल उठाया कि गेट के पास इतना बड़ा विस्फोट हुआ तो उस समय डीपीएल के सुरक्षा कर्मी कहाँ थे और क्या कर रहे थे। There is a মানে একটা বিগ ল্যাপসেস অফ সিকিউরিটি, এটাকে অস্বীকার করে কোনো লাভ নেই। তাহলে সিকিউরিটি কি করছিল? গেট থেকে যদি হচ্ছে যে 2 হাত দূরত্বে যদি এক্সপ্লোশন হয়, তাহলে ওয়েদার সিকিউরিটিজ আর স্লিপিং, যে তাদের চোখের সামনে এত বড় একটা ঘটনা ঘটেছিল। সুতরাং এটা উচ্চ পর্যায়ের তদন্তের মধ্যে দিয়ে এটাকে ডিটেক্ট করা উচিত, এটা বের করা উচিত যে কেন এই ঘটনা ঘটলো। वहीं दूसरी तरफ विस्फोट की घटना डीपीएल प्रबंधन के लिए भी अबूझ पहेली बन गया है और उन्हें भी समझ में नहीं आ रहा है कि आखिर विस्फोट हुआ तो हुआ कैसे। डीपीएल के पावर प्लांट के जनरल मैनेजर गोपीनाथ माझी ने कहा कि शुरुआती तौर पर ऐसा प्रतीत हो रहा है कि इलेक्ट्रिक फॉल्ट के चलते यह विस्फोट नहीं हुआ है। विस्फोट से जुड़े कुछ ऐसे तकनीकी पहलू हैं जो उन्हें काफी कुछ सोचने पर मजबूर कर रहे हैं और कई बातों की तरफ इशारा कर रहे हैं। একটা হলো যে ভলিউম এক্সপ্লোশন, এই ভলিউম অফ এক্সপ্লোশনে এটা ইলেকট্রিক থেকে এই ফল্ট হতে পারে না, কারণ কোনো ইকুইপমেন্ট বাস করেনি। সেকেন্ড, ইলেকট্রিক্যালি যদি হয়, এখানে যে গাছের যে পুড়িয়ে যাওয়া ঝলসানোর যে ব্যাপারটা কিচ্ছু নেই, পরিষ্কার। ঠিক আছে, শুধু কতগুলো পাতা ঝরেছে, কিন্তু মানুষ দুটো চলে গেছে। তাহলে এই যে মানে এক্সটেন্ট অফ এক্সপ্লোশন, এটা কিন্তু অন্য কোনো আইডি বা এরকম হিস্ট্রি হওয়ার প্রবাবিলিটি। স্যার, দুজনেই কি ডিপিএল এর কর্মী ছিলেন? দুজনে ডিপিএল এর আমাদের কন্ট্যাক্ট করবে, লেবারের ঠিকা করবে। তো আরেকজনকে তো হাসপাতালে নিয়ে গেছে, সে কেমন আছে কিছু জানা গেছে? সে এখনো সবে তো গেছে, মিশনে নেওয়া হয়েছে, তার বেস্ট পসিবল ট্রিটমেন্ট আমরা দেওয়ার চেষ্টা করছি। बहरहाल कुल मिलाकर अगर देखा जाए तो डीपीएल में विस्फोट की घटना पुलिस के लिए बेहद ही गंभीर मामला बन गई है और पुलिस इसकी गहराई से छानबीन कर रही है। दोनों श्रमिक इतने भयानक विस्फोट की चपेट में कैसे आए? क्या वहां कोई विस्फोटक इकट्ठा किया गया था? यह सवाल अभी भी बना हुआ है। फिलहाल पुलिस किसी ठोस नतीजे पर नहीं पहुंच सकी है। दुर्गापुर से साधन रूज की रिपोर्ट, पब्लिक टाइम्स। दुर्गापुर बैरेज के क्षतिग्रस्त हुए लॉकेट के मरम्मत कार्य में हो रही देरी का असर अब मेजिया ताप विद्युत केंद्र और डीपीएल के बिजली उत्पादन पर पड़ा है। सिंचाई विभाग के इंजीनियर ने अगले 36 घंटे में मरम्मत कार्य पूरा होने और वाटर सप्लाई सामान्य होने की संभावना जताई है। दुर्गापुर बैरेज का लॉक गेट टूटने के कारण एक तरफ जहां दुर्गापुर समेत इसके आसपास के इलाकों में पेयजल के लिए हाहाकार मचा हुआ है, वहीं दूसरी तरफ एक के बाद एक पावर प्लांटों के यूनिट भी बंद होते जा रहे हैं और बिजली संकट की भी आशंका बढ़ती जा रही है। दरअसल पानी के अभाव में बांकुड़ा जिले के मेजिया ताप विद्युत केंद्र के अब तक 2 यूनिट बंद हो चुके हैं और लगभग 900 मेगावाट बिजली का उत्पादन बंद हो गया है। दुर्गापुर प्रोजेक्ट लिमिटेड में भी पानी के अभाव में लगभग 262 मेगावाट बिजली का उत्पादन ठप हो गया है। इस तरह से
देखा जाए तो दुर्गापुर बैरेज के टूटे हुए लॉक गेट के मरम्मत कार्य में हो रही देरी का खामियाजा न सिर्फ आम लोगों को भुगतना पड़ रहा है, बल्कि बिजली उत्पादन इकाइयों पर भी बुरा प्रभाव पड़ रहा है। सबसे ज्यादा हैरानी की बात यह है कि दुर्गापुर बैरेज के लॉक गेट के टूटने के 4 दिन बीत चुके हैं, लेकिन अभी भी मरम्मत का कार्य पूरा नहीं हुआ है। दुर्गापुर समेत इसके आसपास के इलाकों में वाटर सप्लाई कब सामान्य होगी, इसे लेकर हर रोज सिर्फ आश्वासन ही मिल रहे हैं। दुर्गापुर नगर निगम के मेयर दिलीप अगस्ती से लेकर सिंचाई विभाग के इंजीनियर हर रोज दावे कर रहे हैं कि जल्दी वाटर सप्लाई सामान्य हो जाएगी, लेकिन इसके लिए कोई निश्चित डेडलाइन नहीं बताई जा रही है। यही वजह है कि लोगों में अब नाराजगी बढ़ रही है और सवाल यह उठता है कि आखिर लॉक गेट के मरम्मत में इतना विलंब क्यों हो रहा है। मेयर दिलीप अगस्ती ने मंगलवार को फिर दुर्गापुर बैरेज का दौरा कर क्षतिग्रस्त हुए लॉक गेट के मरम्मत कार्य का जायजा लिया। उन्होंने सिंचाई विभाग के इंजीनियरों के साथ बातचीत कर स्थिति की समीक्षा की। लॉक गेट के मरम्मत में हो रही देरी के सवाल पर मेयर दिलीप अगस्ती ने दामोदर नदी के पानी के भाव के स्रोत को एक बड़ा कारण बताया और कहा कि दामोदर नदी के पागलपन से लड़ाई लड़नी पड़ रही है। আমি তো আপনি তো টেকনিক করেন না, ট্রেনিং তাহলে বলতে পারতাম যে তোমাদের প্ল্যানিংটা ঠিক হচ্ছে না। কারণ আমি এখনই যেটা এখনই কথা হচ্ছিল, এতক্ষণ সময় লাগে, 72 ঘন্টা পেরিয়ে গেল। এখন তার জন্য জলের স্রোতটা একটা বড় কারণ। দেখছেন এইরকম যে জলের স্রোত হবে এটা বুঝতে পারা যায়নি, এবং এর থেকে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে এই জন্যই বোধহয় রবীন্দ্রনাথ বলেছিলেন যে নদী আপন বেগে পাগল পারা। এই নদীর পাগলামির সাথে আমরা যুদ্ধ করছি, এটাই বলতে পারি। मेयर दिलीप अगस्ती ने दुर्गापुर शहर व इसके आसपास के इलाकों में पेयजल संकट से निपटने के लिए उठाए जा रहे कदम के बारे में जानकारी दी और कहा कि 100 टैंकरों के जरिए वाटर सप्लाई की जा रही है। इसके अलावा PHE द्वारा पानी के पाउच भेजे गए हैं। তারপরে যে ভিতরে জলটা হবে সেটা পাম্প, দুটো বড় বড় পাম্প লাগিয়ে বার করে দিয়ে শুকনো করা হবে। শুকনোর পরে ওয়েল্ডিংয়ের কাজকর্ম হবে, এবং ওয়েল্ডিংয়ের যে কাজকর্ম সেটা ডিএসপি অফিসাররা অনেক বেশি এগিয়ে নিয়ে গেছেন। ওরা নিচে মাম নিয়ে পিস পিস করে কেটে রেখেছেন এবং কিছু কিছু ওয়েল্ডিং করেও রেখেছেন, যেগুলো ট্যাগ করা হবে। ওরা কাজটা রেখেছেন, ওনারা মোটামুটি 18 থেকে 20 ঘন্টা সময় চাইছেন। 20 ঘন্টা সময়ের পরে মানে এটা খালি করতে করতে বিকেল 5টা হবে বলছেন ওনারা। তারপরে 20 ঘন্টা ডিএসপি কাজ করবেন। ডিএসপি কাজ হয়ে যাওয়ার পরে আমরা মাইথনকে বলবো জল ছাড়তে, এবং সেই হিসেবে নিয়ে দেখা যাচ্ছে যে বৃহস্পতিবার দিন দুপুরের নাগাদ আমরা জলটা আশা করতে পারি। যদি দুপুর নাগাদ এসে যায় তাহলে বিকেলের দিকে আমরা তখন পাম্পিং শুরু করব। वहीं दूसरी तरफ सिंचाई विभाग के चीफ इंजीनियर जयंत दास ने एक बार फिर दावा किया कि अगले 36 घंटों में मरम्मत का कार्य पूरा होने की उम्मीद है और वाटर सप्लाई सामान्य होगी। সেচ দপ্তর লাস্ট 48 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে এবং এখানকার যারা আমাদের কাজের আমরা লাগিয়েছি তাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা এই দামোদর নদের একটা ক্লোজার আমরা করেছি। এটা ফ্যাসিলিটেট করবে নেক্সট গেটের কাজকে ত্বরান্বিত করবে, যাতে আমরা আগামী 36 ঘন্টার মধ্যে দুর্গাপুরবাসী এবং অন্যান্য শিল্প আমাদের পাওয়ার এদেরকে জল দেওয়া যেতে পারে। আজকের কাজটা কখন মানে শুরু হবে? আজকে আমরা আর 1 ঘন্টার মধ্যে আমরা ক্লোজার করলেই আমরা মেকানিক্যাল ডিপার্টমেন্ট যেটা আছে আমাদের তারা গেটের কাজ করবে। গেটের কাজ করার পরে কতক্ষণ লাগতে পারে সেটা? গেটের কাজে গতবারের যে আমাদের অভিজ্ঞতা আছে তাতে 18 ঘন্টা লেগেছিল, এবারও হয়তো তাই লাগবে, কারণ এবারে ড্যামেজটা অনেক বেশি। মেকানিক্যাল যখন 18 ঘন্টার মধ্যে কাজ করবে তার আগেই আমরা ডিবিসিকে যদি আগাম বার্তা দিতে পারি যে তারা জল ছাড়ার জন্য প্রস্তুত হোক, তাহলে আমরা আশা করা যায় আমরা কালকে সন্ধ্যাবেলার মধ্যে কিছু জল আমরা মানে পন্ডিং শুরু করা যাবে। दुर्गापुर से साधन रोज की रिपोर्ट, पब्लिक टाइम्स। आलू प्याज समेत हरी सब्जियों के दाम 7वें आसमान पर पहुंच गए हैं। बढ़ती महंगाई ने आम लोगों के रसोई का बजट बिगाड़ दिया है। सब्जियों की बढ़ती कीमतों से लोगों को राहत मिलने में अभी और इंतजार करना पड़ सकता है।
आलू प्याज समेत सभी सब्जियों के दाम सातवें आसमान पर पहुंच गए हैं। बढ़ती महंगाई के कारण आम आदमी के रसोई का बजट बिगड़ गया है। आसनसोल, दुर्गापुर व रानीगंज के बाजारों में सब्जियों की कीमतों में भारी इजाफा हुआ है। सब्जियों की बढ़ती कीमतों ने आम आदमी की जेब खंगाल रखी है। लोगों का कहना है जहां वे पहले केवल 100 रुपए में थैले भर सब्जी के साथ घर लौटते थे, वहीं आज 200-300 रुपए भी पर्याप्त नहीं है। इतना ही नहीं, आलू और प्याज की कीमतें भी आसमान छू रही हैं, जहां 1 किलो आलू की कीमत 30 से 35 रुपए व प्याज की कीमत 60 से 65 हो गई है। एक किलो आलू और प्याज खरीदने में भी लोगों को सोचना पड़ रहा है। ऐसी परिस्थिति में आम आदमी की हालत बहुत ही खराब हो गई है। लोगों का कहना है कि उनकी परिस्थिति को कोरोना वायरस और लॉकडाउन ने पहले से ही तंग कर रखा था और अब इस प्रकार महंगाई ने उनकी हालत और भी जर्जर कर दी है। वहीं दूसरी तरफ सब्जी विक्रेताओं का कहना है कि सब्जियां दूसरे राज्यों से आ नहीं पा रही हैं, इसलिए कीमतों में वृद्धि हुई है। वो जिन दामों में सब्जियां खरीदते हैं, कुछ ही मुनाफे के साथ उसे बेचते हैं। उनका कहना है वे खुद भी बहुत ही कम मात्रा में सब्जियां घर ले जा पाते हैं। কিনছি সেরকম করে বিক্রি করছি। আমাদের হাতে জায়গা থাকতো তো আমরা যে চেষ্টা করে আমরা নিজেরই খেতে পাচ্ছি না ভালো করে। কীরকম করে জিনিসটা নিয়ে যায় যবে আমরা বালি নিয়ে যাচ্ছিলাম টমেটোর 1 কিলো আজ হাত পেঁচকে যে ওই জায়গাতে আমি নিজের বালিতে 2-3টা পিস নিয়ে যাচ্ছি খাওয়ার জন্য। পুজো পরে তো আপনি ভেবেলেন কি সবজি দাম একদম অর্ধেক থেকেও কমে যাবে। দামটা একটু চাপা আছে। পুজো ছিল, পুজো যে গেছে, পুজোর মধ্যে তো নিশ্চয় আছে কি একটু দামটা চাপবেই। আর তারপরে পণ্য আইটেমের কিছু দাম নেয়। দেখুন যেরকম বেগুন বিক্রি হচ্ছে আপনার 30 টাকা 32 টাকা, আপনার একটু দাম চাপা আছে। গাজরের আউট অফ মার্কেট হচ্ছে, গাজরটা চালানো হচ্ছে না, সিজন নেই বলে একটু ওর দাম আছে। ক্যাপসিকাম ব্যাঙ্গালোর থেকে আসে, ওখান থেকে আসে, ট্রান্সপোর্টিং চার্জ তো লেগে যায় 1 লাখ টাকা 80 লাখ টাকা ভাড়া আছে। একটু দামটা তো চাপবেই দাদা। এখানে লোকাল সবজির দাম তো কম আছে। এরকম আপনি দেখলেন পালক দেখলেন 30 টাকা কিলো বিক্রি হচ্ছে, বেগুন আছে 30 টাকা 32 টাকা, লাউ বিক্রি হচ্ছে 20-22 টাকা, এরকম করে সব জিনিসের দাম আছে। सब्जी विक्रेताओं का ये भी कहना है कि पहले से सब्जियों की कीमतों में मामूली गिरावट देखी गई है और आने वाले समय में सब्जियों की कीमत कम होने में समय लग सकता है। সার ওষুধের জন্য হবে, দাম বাড়তে হলে তো হবে, কম দাম হলে কম দাম হবে। তো আপনারা কিখান থেকে এটা সবজি নিয়ে আসেন এখানে? মার্কেট থেকে কিনে নিয়ে আসে। তো কিভাবে দেখছেন দিন পর দিন সবাই সবজি দাম বেড়ে যাচ্ছে? আমদানি তো হওয়া চাই, আমদানি না হলে কী করে হবে? মাল কম হচ্ছে, সবজি আমদানি কমই যাচ্ছে দিনে দিন। আচ্ছা, কবে আশা আছে কি দামটা কম হবে? এখন দেরি আছে। দেরি আছে। কিভাবে সবজি কি দামে বিক্রি হচ্ছে? কিভাবে? 20 টাকা 25 টাকা লাভ হয়ে যাচ্ছে, 20 টাকা 22 টাকা, যার যেমন লাভ। এটা আপনারা কোথা থেকে নিয়ে আসেন? आलू प्याज समेत सभी सब्जियों की कीमत कम होने में लगभग 1 महीने का समय लग सकता है। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। এখন খবরের সময় একটু বিরতির পর থাকছে আবার খবর, সঙ্গে থাকবেন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। पब्लिक टाइम्स যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি।
न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে মহিরুহ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. Sriram Multi Developer, residential and commercial project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596.
কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু চা। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। Issuing of admission form for the academic session 2021 to 2022 for classes LKG and UKG shall commence from 9th November 2020 through online RLJDMC DAV PS Ranigans.org. Interested parents may approach the school office for detailed information. Contact number 0341 448605, 8 AM to 3 PM all working day. Mobile number 7585995956, 90516245545 from 8 AM to 2 PM on all working days. সোমবার রাতে দুর্গাপুর ব্যারেজের মেরামতির কাজের পরিদর্শনে যান পশ্চিম বর্ধমান জেলা শাসক পূর্ণেন্দু মাঝি, সেচ দপ্তরের সচিব গৌতম চট্টোপাধ্যায়। আর এরপরে মঙ্গলবার সকাল থেকে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় 31 নম্বর লক গেটের মেরামতির কাজ। তবে আপাতত পরিস্থিতির কথা মাথায় রেখে দুর্গাপুরের বিভিন্ন ওয়ার্ডে পানীয় জলের ট্যাঙ্কার ও জলের পাউচ পাঠানোর কথা জানিয়েছেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। শনিবার রাত থেকে লোহা লস্কর প্রয়োজনীয় সামগ্রী নিয়ে তৈরি দুর্গাপুর স্টিল প্ল্যান্টের ইঞ্জিনিয়াররা, কিন্তু জল বেরোনো আর শেষ হচ্ছে না। ফলে সোমবার রাত পর্যন্ত দুর্গাপুর ব্যারেজের বিকল লক গেট মেরামতির কাজে হাত দিতে পারেননি তারা। দুর্গাপুর ব্যারেজের 31 নম্বর লক গেট যেখানে, ঠিক সেই জায়গা সবচেয়ে নিচু। সেখানকার জমা জল বের করতে না পারলেও ভাঙা গেটের নিচের অংশ সারাই করা যাচ্ছে না। তবে যুদ্ধকালীন তৎপরতা চলছে কাজ। গতকালই পশ্চিম বর্ধমান জেলা শাসক পূর্ণেন্দু মাঝি এবং সেচ দপ্তরের সচিব গৌতম বন্দ্যোপাধ্যায় পরিদর্শনে যান। সেচ দপ্তরের সচিব গৌতম চট্টোপাধ্যায় জানান, বালির বস্তা দিয়ে বাঁধ দেওয়ার কাজ শেষ হলেই শুরু হয়ে যাবে লক গেট মেরামতির কাজ। মঙ্গলবার সকালের মধ্যে কাজ শুরু করা যাবে বলে তিনি আশ্বস্ত করেন গতকালই। তিনি বলেন 15-16 ঘন্টা লাগবে লক গেট মেরামতির জন্য। অন্যদিকে জলের সমস্যা মেটাতে জেলা শাসক পূর্ণেন্দু মাঝি এদিন দুর্গাপুর পুরসভা সংশ্লিষ্ট সব দপ্তরকে নিয়ে বৈঠকও করেন। পরে জেলা শাসক বলেন, সব পক্ষকে নিয়ে সমন্বয় বৈঠক করা হয়েছে, আরও 2-3 দিন এই পরিস্থিতি চলতে পারে। সে কথা মাথায় রেখেই পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। 3000 লিটারের 100 ট্যাঙ্কারের ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানান। দিনে 3-4 বার করে ট্যাঙ্কার পাঠানো হবে দুর্গাপুরের বিভিন্ন এলাকায়। এছাড়াও জনস্বাস্থ্য কারিগরি দপ্তর প্রতিদিন 5 লক্ষ করে জলের পাউচ দেবে বিভিন্ন এলাকায়। কোথায় কোথায় জল পাঠাতে হবে সব নির্দিষ্ট করা হয়েছে এই বৈঠকে বলে তিনি জানান। প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার ভোর প্রায় 5টা নাগাদ দুর্গাপুর ব্যারেজের 31 নম্বর লক গেট ভেঙে জল বেরোতে শুরু করে। মেরামতির জন্য আর 5টি গেট খুলে দিয়ে ব্যারেজের সব জল বের করে দেওয়ার কাজ শুরু হয়। অন্যদিকে ব্যারেজের লক গেট মেরামতির কাজে যত সময় লাগে জল নিয়ে তত হাহাকার বাড়তে থাকে দুর্গাপুরের বিভিন্ন ওয়ার্ডে। পাশাপাশি জলের আকালের প্রভাব পড়তে দেখা গিয়েছে শিল্পক্ষেত্রেও। ইতিমধ্যেই মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের 8 নম্বর ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরে ডিপিএল এরও একটি ইউনিট বন্ধ হলে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি হতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। তবে এদিন থেকে যুদ্ধকালীন পরিস্থিতিতে শুরু হয়েছে দুর্গাপুর ব্যারেজের লক গেট মেরামতির কাজ। খুব শীঘ্রই পানীয় জল সরবরাহের কাজ শুরু করা হবে দুর্গাপুর পুর নিগম কর্তৃক, এমনটাই আশার খবর। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল জামুরিয়ার 6 নম্বর বাইপাস রোডের নজরুল ইসলাম ক্লাব লাইব্রেরি ও জীবন জ্যোতির উদ্যোগে। অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে হাজির ছিলেন শিক্ষক রোহন রান রজক, জীবন জ্যোতির সম্পাদক সেলিম আনসারি প্রমুখরা। জামুরিয়া 6 নম্বর বাইপাস রোডে নজরুল ইসলাম ক্লাব লাইব্রেরি ও জীবন জ্যোতির উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল এদিন। শিবিরে উপস্থিত ছিলেন সাধন রায়, শেখ দিলদার সহ অন্যান্যরা। শিবিরে আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে রক্ত সংগ্রহ করা হয়। অনুষ্ঠানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের দেওয়া হয় সংবর্ধনা। স্বেচ্ছায় রক্তদাতাদেরও উৎসাহ যোগাতে প্রদান করা হয় শংসাপত্র। তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, জামুরিয়া। कुल्टी के नियामतपुर के चक्का इलाके से रेलवे की चोरी की संपत्ति बरामद की गई है और इस मामले में एक व्यक्ति को गिरफ्तार किया गया है।
रेल पुलिस और कुल्टी थाने की पुलिस ने संयुक्त रूप से छापेमारी अभियान चलाकर रेलवे की संपत्ति बरामद की। कुल्टी के नियामतपुर पुलिस फाड़ी क्षेत्र के चपका इलाके से भारी मात्रा में रेलवे की चोरी की संपत्ति बरामद की गई है। गुप्त सूचना के आधार पर सोमवार की देर रात रेल पुलिस एवं कुल्टी थाने की पुलिस द्वारा संयुक्त छापेमारी अभियान चलाया गया और रेलवे की चोरी गई संपत्ति बरामद की गई। इस मामले में एक व्यक्ति को गिरफ्तार किया गया है। पकड़े गए आरोपी का नाम शेख राजू है। पुलिस उनसे पूछताछ कर रही है। घटना के बारे में बताया जा रहा है कि कुछ महीने पहले रेलवे की संपत्ति चोरी हुई थी। रेलवे के लोहे की खिड़की या एवं दरवाजे की चोरी कर बेचा गया था। रेल प्रशासन द्वारा रेलवे की संपत्ति चोरी किए जाने की छानबीन शुरू की गई और गुप्त सूचना मिलते ही कुल्टी थाने की पुलिस के साथ मिलकर नियामतपुर के चपका इलाके में छापेमारी अभियान चलाया गया। वहीं दूसरी तरफ इस मामले में गिरफ्तार किए गए शेख राजू ने दावा किया कि लॉकडाउन से पहले उसने सीतारामपुर स्टेशन इलाके में रहने वाले एक व्यक्ति के पास से 13,000 रुपए में खिड़कियां और दरवाजे समेत अन्य सामान खरीदे थे। বাবুদার অফিস থেকে ঠিকাদার কাছ থেকে। বাবুদা কোথায় থাকে? ওই স্টেশনে থাকে। স্টেশন সীতারামপুর স্টেশনের কাছে। সীতারামপুর স্টেশনে। কি নাম ওর? বাবু বাবু। বাবু কি? বাবু ঠিকাদার। বাবু ঠিকাদার। কতদিন আগে মালটা নিয়েছিল? এই লকডাউন আগে। কত টাকা নিয়েছিল মালটা? নিয়েছিলাম 13,000 টাকা। ও কিছু বলেছিল যে এটা রেলের মাল বা চুরির মাল? না চুরির মাল বলে না স্যার, বলছে আমার কন্ট্রাক্টর ঠিকাদার, আমার ঠিকার মাল সব কোনো ব্যাপার কোন নিয়ে যাও। মোদি বার করে দিয়েছে সব। মোদিটা কে? ওনার অফিসে থাকে। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। এখন খবরে আবার একটু বিরতির পর ফিরে আসছি আবার খবর নিয়ে, সঙ্গে থাকবেন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। সালানপুর এরিয়ার প্রাইভেট সিকিউরিটি গার্ডেরা এদিন কয়লা উৎপাদন বন্ধ করে বিক্ষোভ দেখালেন। গার্ডেদের অভিযোগ, টেন্ডারের মেয়াদ ফুরিয়ে গেলেও এখনো নতুন টেন্ডার আসেনি, তাই যথেষ্ট সংশয়ের মধ্যে দিন কাটাচ্ছেন তারা। বেছে নিয়েছেন আন্দোলনের পথ। রবিবার সালানপুর এরিয়ার প্রাইভেট সিকিউরিটি গার্ড পূর্বাঞ্চল 4টি কয়লা খাদানে কয়লা উৎপাদন সহ ট্রান্সপোর্ট বন্ধ রেখে বিক্ষোভ প্রদর্শন করে। কাজের দাবি জানিয়ে গৌরান্ডি, ডাবুর, মোহনপুর এবং বনজেমারি কলিয়ারি বন্ধ করে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, সালানপুর এরিয়ার ইসিএল এর কয়লা পাহারা দেওয়ার জন্য ব্রাইট সিকিউরিটি নামক একটি সংস্থার 125 জন প্রাইভেট সিকিউরিটি গার্ড রয়েছে। তাদের 2 বছরের কাজের মেয়াদ ইতিমধ্যেই ফুরিয়ে গিয়েছে। আজ তাদের মেয়াদের শেষ দিন। এখনো পর্যন্ত নতুন টেন্ডার না হওয়ায় তারা সংশয়ের মুখে দাঁড়িয়ে রয়েছেন, তাই তারা এই আন্দোলনের পথ বেছেছেন। বিষয়টি নিয়ে জেনারেল ম্যানেজারের সঙ্গে ফোনে কথা বলা হলে কর্মীদের তিনি আশ্বাস দিয়েছেন। বলেছেন, বোর্ড মিটিং এর পরে পুনরায় নতুন টেন্ডার বের করা হবে। যতদিন না টেন্ডার বের করা হচ্ছে ততদিন পুরনো টেন্ডারটি এক্সটেনশন করা হবে। কর্তৃপক্ষের তরফে আশ্বাস পেয়ে এরপরই যদিও বিক্ষোভ তুলে নেন ঠিকা শ্রমিকরা।
সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। গত 28 তারিখ নন্দীগ্রামে বিএমএস এর প্রতিবাদ মিছিলে হামলা চালিয়েছিল তৃণমূলের কর্মী সমর্থকরা বলে অভিযোগ। এরই প্রতিবাদে পশ্চিম বর্ধমান জেলা শাসকের মারফতে এদিন মুখ্যমন্ত্রীকে চিঠি করা হলো বিএমএস এর তরফে। গত মাসের 28 তারিখ কেন্দ্রের শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদে নন্দীগ্রামে আন্দোলনরত বিএমএস এর কর্মী সমর্থকদের উপর হামলা চালিয়েছিল তৃণমূলের কর্মী সমর্থকরা বলে অভিযোগ। আর এরপর থেকে লাগাতার আন্দোলন করছেন বিএমএস এর কর্মী সমর্থকরা। এদিন এরই প্রতিবাদে পশ্চিম বর্ধমান জেলা শাসক পূর্ণেন্দু মাঝির মারফতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নালিশ জানানো হলো বিএমএস এর তরফে। এদিন সকালে মিছিল করে গিয়ে জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা করা হয়। বিএমএস নেতা দীপক সিং বলেন, পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি হয়েছে। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা না হলে এবার তারা আরো বৃহত্তর আন্দোलन করবেন। अखिल भारतीय मजदूर संघ का अधिवेशन में ये तय किया गया था कि आने वाला 28 तारीख को पूरे भारतवर्ष में भारत के सरकार के द्वारा जो भी श्रम विरोधी नीतियां है, उस नीतियों के विरोध में 28 अक्टूबर को पूरे भारतवर्ष में प्रदर्शन करना है और ये दिखाना है कि आपको श्रम नीति जो भी गलत नीति आपने लिया है उसको वापस लेना पड़ेगा। लेकिन हर जगह ये घटना ये इस प्रदर्शन को किया गया। 28 तारीख को हमारे नंदीग्राम में हमारे 200 से 300 कार्यकर्ता वहाँ पर अपना प्रदर्शन कर रहे थे, रैली निकाले हुए थे। तो अचानक हमारे प्रदर्शन के तुरंत बाद ही टीएमसी के गुंडों ने, करीब 50 से 60 गुंडा थे, वो लोग हमारे बीएमएस के कार्यकर्ताओं के ऊपर आक्रमण कर दिया। आक्रमण करने के बाद इस बात को पूरे भारतवर्ष में भारतीय मजदूर संघ ने इसके लिए निंदा प्रस्ताव पारित किया और ये कहा कि बंगाल में आने वाले 3 तारीख को, जो कि आज 3 तारीख है, 3 तारीख को हम लोगों को पीएम के माध्यम से बंगाल के चीफ मिनिस्टर को एक ज्ञापन सौंपना है, जिसमें जो लोग भी दोषी हैं, वहाँ पर जो लोग भी आतंकी हमला किए हैं, उनके ऊपर कार्रवाई होना चाहिए। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। খবর শেষ করবো, তবে এখন হেডলাইন্স ফিরে দেখবো আরো একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড কারখানা চত্বরে জোরালো বিস্ফোরণ, খণ্ড বিখণ্ড এক শ্রমিকের দেহ, গুরুতর আহত আরও একজন। কারখানার ভেতরে কিভাবে বিস্ফোরক মজুত করা হলো তা নিয়ে উচ্চ পর্যায়ে তদন্ত চেয়ে আবেদন ডিপিএল কর্তৃপক্ষের। দুর্গাপুর লকগেট বিপর্যয়ের প্রভাব পড়েছে নিচিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রেও। তবে সেচ দপ্তরের ইঞ্জিনিয়াররা আগামী 36 ঘন্টার মধ্যে লকগেট মেরামতির কাজ শেষ করে জল সরবরাহ স্বাভাবিক করার দিয়েছেন আশ্বাস। আলু, পেঁয়াজ সহ সবজির আকাশ ছোঁয়া দাম। বাজারে গিয়ে নাভিশ্বাস আমজনতার। বেড়ে চলা সবজির দাম নিয়ন্ত্রণে আনতে এখনো বেশ কিছুটা সময় লাগবে, এমনটাই মনে করা হচ্ছে। 4 দিনে পড়ল দুর্গাপুর ব্যারেজের লকগেট বিপর্যয়। যুদ্ধকালীন তৎপরতায় মঙ্গলবার থেকে শুরু 31 নম্বর লকগেটের মেরামতির কাজ। জলের চাহিদা মেটাতে আপাতত দুর্গাপুরের বিভিন্ন ওয়ার্ডে পানীয় জলের ট্যাঙ্ক ও জলের পাউচ পাঠানোর সিদ্ধান্ত। অন্যদিকে লকগেট বিপর্যয়ের প্রভাব পড়ল বিদ্যুৎ উৎপাদনেও। রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল জামুরিয়ার 6 নম্বর বাইপাস নজরুল ইসলাম ক্লাব লাইব্রেরি ও জীবন জ্যোতির উদ্যোগে। স্বেচ্ছায় রক্ত দিলেন বহুজন। রক্তদানকারীদের মধ্যে প্রদান করা হলো শংসাপত্র। বিগত 7-8 মাসে চুরি যাওয়া রেলের বেশ কিছু জানলা দরজা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো কুলটির নিয়ামতপুরে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে উদ্ধার করা হলো জানলা দরজাগুলি। আটক করা হয়েছে একজনকে। মেয়াদ ফুরিয়েছে পুরনো টেন্ডারের। নতুন টেন্ডার এখনো না আসায় আশঙ্কার প্রহর গুনছেন সালানপুর এরিয়া প্রাইভেট সিকিউরিটি গার্ডেরা। এর জেরে এদিন কয়লা উৎপাদন বন্ধ করে বিক্ষোভ দেখালেন তারা। নন্দীগ্রাম
গ্রামে আন্দোলনরত বিএমএস এর কর্মী সমর্থকদের উপর তৃণমূলের হামলার প্রতিবাদে পশ্চিম বর্ধমান জেলা শাসক মারফত মুখ্যমন্ত্রীর কাছে চিঠি করলেন বিএমএস নেতৃত্ব। দোষীদের গ্রেপ্তার না করা হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার দেওয়া হলো হুঁশিয়ারি। এখন এই পর্যন্তই। দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।